দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্রেইন টিউমার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, এভার কেয়ার হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমি ইতিমধ্যেই দর্শকদের জানিয়ে দিয়েছি যে ব্রেইন টিউমার নিয়ে কথা বলবো। বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখি যে ব্রেইন টিউমার যদি কারো হয়, সেই রোগী এবং তার পরিবারের সবার মধ্যে এক ধরনের মানসিক বিপর্যয় আসলে আমরা দেখতে পাই, এবং ব্রেইন টিউমারটা এতটাই আতঙ্কিত করে দেয় সবাইকে। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আসলে এই ব্রেইন টিউমারকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে ব্রেন টিউমার শুনলে আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই, কিন্তু এটা আতঙ্কিত হওয়ার মতন কিছু না। কারণ হলো ব্রেন টিউমার অন্যান্য শরীরে যেমন টিউমার থাকে, ব্রেনে এরকম টিউমার হতে পারে। তো ব্রেন টিউমারগুলি হলে সাধারণত যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং যদি সঠিক চিকিৎসা করা যায় সঠিক সময়ের মতো, তাহলে কিন্তু কোনো কোনো ব্রেন টিউমার কিন্তু সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। আর যেগুলি আরোগ্য হয় না বা ম্যালিগন্যান্ট টিউমার বলি আমরা, খারাপ ধরনের টিউমার, সেগুলিরও কিন্তু চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে মোটামুটি উন্নতি করা সম্ভব হয়। সুতরাং আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিলে আমার মনে হয় এটা ভালো হওয়ার সুযোগ আসলে আছে। ব্রেইনের কোনো বিষয় শুরু হলেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে চলে যায়। মনে করে যে ব্রেইনের কোনো সমস্যা মানেই বোঝে সেটি খারাপ কিছু ছাড়া আর এর কোনো বোধহয় ফেট নাই। স্যার বলছিলেন যে ব্রেইন টিউমারের অনেক ধরন রয়েছে। কিছুটা রয়েছে যেগুলো কম ক্ষতিকর, আবার কিছু কিছু আছে যেগুলো অনেক বেশি ক্ষতিকর বা ম্যালিগন্যান্ট। তো সেক্ষেত্রে কি কি ধরনের বা কি কারণে ব্রেইন টিউমার হচ্ছে, মোট কথা আসলে টাইপগুলো যদি একটু বলতেন যে ব্রেইন টিউমারের কি কি ধরন রয়েছে। আচ্ছা, ব্রেন টিউমার সাধারণত আমরা যদি গ্রসলি বলি তাহলে দুইভাবে ভাগ করা যায়। একটা হলো বিনাইন টিউমার আর একটা হলো মেলিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার মানে ভালো ধরনের টিউমার, যেগুলি হইলে সাধারণত চিকিৎসা করলে আরোগ্য হওয়া সম্ভব। আর কিছু আছে মেলিগন্যান্ট টিউমার, যেগুলি ক্যান্সার জাতীয় টিউমার। আবার অন্যভাবেও ব্রেন টিউমারকে ক্লাসিফাই করা যায়। সেটা হলো কিছু কিছু টিউমার বলি আমরা ব্রেনের নিজস্ব টিউমার, মানে প্রাইমারি ব্রেন টিউমার। আর কিছু কিছু আছে শরীরের অন্য জায়গা থেকে টিউমার ছড়ায় ব্রেনে হতে পারে। আচ্ছা, তো দুই ধরনের টিউমার হতে পারে। প্রাইমারি টিউমারগুলি সাধারণত ব্রেনের নিজস্ব সেল থেকে তৈরি হয়, আর মেলিগন্যান্ট টিউমারগুলি সাধারণত অন্য জায়গা থেকে আসে, যেমন কিডনি, লাংস, তারপরে লিভার, থাইরয়েড, এই সমস্ত জায়গা থেকে ব্রেন টিউমার ছড়ায় ব্রেনে যেতে পারে। দুই ধরনের টিউমার, এটা আমরা বলি মেটাস্টেটিক টিউমার, অন্য জায়গাতে ছড়ায় ব্রেনে আসতে পারে। আচ্ছা। সব রোগেরই তো কিছু লক্ষণ প্রকাশ পায়। আমরা অনেক সময় শুনি যে দীর্ঘমেয়াদী মাথা ব্যথা হলে অনেকে ভয় পেয়ে যান যে এটি ব্রেইনের কোনো সমস্যা কিনা। তো সেক্ষেত্রে কি আসলে মাথা ব্যথার সাথে ব্রেন টিউমারের কোনো সম্পর্ক রয়েছে, বা মাথা ব্যথার কোন ধরন দেখে বোঝা যাবে যে ব্রেন টিউমারের কারণেই মাথা ব্যথা হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রেন টিউমারের লক্ষণগুলি যদি সহজভাবে বলা যায়, তাহলে তিনটা জিনিস থাকলে সাধারণত আমরা চিন্তা করি যে ব্রেনের অসুখ বলে মনে হয়। যেমন ব্রেন টিউমার সবচেয়ে কমন যে সিমটম, সেটা হলো মাথা ব্যথা। 2 নম্বর সিমটম হলো চোখে ঝাপসা দেখা। 3 নম্বর হলো হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া। এই তিনটা যদি সিমটম থাকে তাহলে বুঝতে হবে যে ব্রেনের কোনো সমস্যা হতে পারে। টিউমার যে হবে তা না, ব্রেনের সমস্যা। এছাড়া ব্রেন টিউমার আরও কিছু সমস্যা লক্ষণ থাকে, যেমন হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যাওয়া, বা কানে শুনতে না পাওয়া, বা হঠাৎ করে খিঁচুনি হওয়া, বা হঠাৎ করে দেখা যায় যে এক পাশ অবশ হয়ে গেল। এই ধরনের সিমটম যদি হয়, খিঁচুনি, অবশ হওয়া, এগুলি যদি সিমটম থাকে, তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক এবং শরণাপন্ন হওয়া উচিত, যাতে ব্রেন টিউমার হলো কিনা। এই ধরনের সিমটম থাকলে সাধারণত ব্রেন টিউমারের লক্ষণগুলো বোঝা যায়। আচ্ছা, কোন পর্যায়ে যেতে হবে সেটিও কিন্তু অনেকে বোঝে না। শুরুতেই অনেকে চোখে ঝাপসা, চোখের ডক্টরের কাছে যান, বা মাথার সমস্যা হলে হয়তো মেডিসিনের ডক্টরের কাছে যান। আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে রেফারেল সিস্টেমটা একটু, মানে এটার যে প্র্যাকটিসটা এটি একটু কম। তো সেই ক্ষেত্রে আসলে একজন সরাসরি নিউরোসার্জনের কাছে যেতে হবে, সেটি আসলে আপনারা কতখানি জোর দিয়ে আসলে ডক্টরদের বা চিকিৎসকদেরকে আসলে বলে থাকেন, কখন হ্যাঁ, দেওয়া উচিত? হ্যাঁ, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কারণ ব্রেন সাধারণত দেখা যায় যে মাথা ব্যথা নিয়ে বা জ্বর নিয়ে, খিঁচুনি নিয়ে অনেকে সাধারণ ডাক্তার, যেমন মেডিসিন ডাক্তার বা পিডিয়াট্রিক্সের ডাক্তারের কাছে যান। সেটা ঠিক আছে, প্রথম অবস্থায় যাওয়া যেতে পারে। ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে পরপর 2বার 3বার ডাক্তার ভিজিট করার পরেও মাথা ব্যথা, বমি বা চোখে ঝাপসা দেখা উন্নতি হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। কারণ বুঝতে হবে যে সাধারণ মাথা ব্যথা বা চোখের কোনো সাধারণ সমস্যা হলে কিন্তু ট্রিটমেন্ট করলে বা অল্প সময়ের মধ্যে উন্নতির আরোগ্য একটা বিধান থাকে। কিন্তু যদি দেখা যায় যে
আমরা চিকিৎসা করতেছি ঠিকই, কিন্তু উন্নতি কিছু হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সামথিং সিরিয়াস। তখনই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক বা নিউরোলজি বা নিউরোসার্জনের কাছে আসা উচিত। আপনাদের কাছে যখন রোগীরা আসে তখন কি ধরনের ইনভেস্টিগেশনস করেন বা আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে সেটি বের করার চেষ্টা করেন যে আসলে এখানে কোনো ব্রেইন টিউমার বা এই জাতীয় কিছু আছে কিনা? যখন রোগ আমাদের কাছে রোগী আসে তখন আমরা সাধারণত রোগ ধরার জন্য রোগীর হিস্ট্রি প্রথমে নেই, আমরা আচ্ছা। ফিজিক্যাল এক্সামিনেশন করি, আর কিছু ইনভেস্টিগেশন করতে হয়। ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন হলো এমআরআই ব্রেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে সিটি স্ক্যানও কিন্তু কিছু ইঙ্গিত বহন করে, কিন্তু সিটি স্ক্যানের পুরোপুরি পিকচার আসে না। যদি এমআরআই করি তাহলে কিন্তু দেখা যায় যে ব্রেনের উপরে ভাগে বা ভিতরের দিকে বা পিছনের দিকে যে টিউমারগুলি আছে, যেগুলো অনেক সময় সিটি স্ক্যান স্পষ্ট বোঝা যায় না, সেগুলি কিন্তু এমআরআই করলে স্পষ্ট বোঝা যায়। ওই জন্য যদি একটা ইনভেস্টিগেশন ভালো ইনভেস্টিগেশন করতে বলা হয় তাহলে কিন্তু এমআরআইটা ইম্পর্টেন্ট। এমআরআই করলে বোঝা যাবে যে কোনো ব্রেনের সমস্যা আছে কি নাই। এর পরবর্তীতে আপনারা চিকিৎসা শুরু করেন। রাইট। আচ্ছা, যদি সেক্ষেত্রে ব্রেন টিউমার যদি ধরা পড়ে, সেই রোগীটাকে কাউন্সিলিং দেওয়া থেকে শুরু করে চিকিৎসার কোন পর্যায়ে কি ধরনের অ্যাডভাইস বা উপদেশ আপনারা আসলে দিয়ে থাকেন সেটি যদি একটু বিস্তারিত বলতেন। আসলে ব্রেন টিউমার হলে যখন আমরা আমাদের কাছে রোগীরা আসে প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে যে ব্রেন টিউমার, আমরা এমআরআই করে ইনভেস্টিগেশন করার পরে যদি ধরা পড়ে ব্রেন, তাহলে প্রথমেই আমরা রোগীদের বা রোগীর আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিই এবং বলি যে কী ধরনের টিউমার, মানে অনুমান করা যায় যে এমআরআই ছবি দেখেও বা হিস্ট্রি শুনে বোঝা যায় যে এটা কি বিনাইন টিউমার, মানে ভালো ধরনের টিউমার না খারাপ ধরনের টিউমার, শুরুতেই বোঝা যায়, কিছুটা আইডিয়া করা যায়। তারপরে আমরা সাধারণত চিকিৎসার যে পদ্ধতি যেগুলি সেগুলো আমরা শুরু করি। প্লাস ব্রেন টিউমার হলে তো যদি ধরেন কোনো ব্রেন টিউমার হয়েছে তখন আমরা সাধারণত অপারেশন করার থাকে। যখন একজন রোগীর আপনারা ডায়াগনোসিস করে ফেলেন যে তার ব্রেন টিউমার হয়েছে, এর পরবর্তীতে যখন সার্জারির প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই রোগীটিকে বা তার পরিবারকে রিঅ্যাসিওর করার জন্য আসলে আপনারা কি ধরনের উপদেশ তাদেরকে দেন, কিভাবে তাদেরকে কাউন্সেলিংটা করেন? কারণ এটি কিন্তু আসলে একটি রোগী এবং তার পরিবারের জন্য বেশ উদ্বেগের একটা বিষয়, এবং সার্জারিটা আসলে কতখানি সফলতার দিকে যাবে, এই বিষয়গুলো যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে ব্রেন টিউমার যখন ডায়াগনোসিস হলো তখন আমরা যে কাউন্সিলিং করি সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হলো এগুলি রুগীও জানতে হয়, প্লাস রুগীর যে অ্যাটেন্ডেন্ট বা রিলেটিভ যারা থাকে তাদেরকেও বোঝাইতে হয়, কারণ ভালো মন্দ অনেক কিছু প্রশ্ন জড়িত থাকে। ওই জন্য প্রথম অবস্থায় আমরা তাকে রুগীকে আশ্বস্ত করি এবং রুগীর ফ্যামিলিকেও বলি যে এটা ব্রেন টিউমার হয়েছে, ঠিক আছে, এই ব্রেন টিউমারের যে চিকিৎসা সেটা স্ট্যান্ডার্ড চিকিৎসা আমাদের দেশে আছে, বাইরে যেরকম চিকিৎসা আছে আমাদের দেশে প্রায় একই ধরনের চিকিৎসাই আছে। সুতরাং আতঙ্কিত বা ভয় পাওয়ার মতো কিছু, ব্রেন টিউমার হলে বাইরে চলে যেতে হবে বা এখানে কোনো চিকিৎসা নেই এমন ধারণা সম্পূর্ণ ভুল। আমরা কিন্তু প্রতিনিয়তই ব্রেন টিউমার অপারেশন করছি এবং সফলতার সাথে। দেশের বাইরে যেরকম সফলতা হয় আমাদের দেশেও কিন্তু প্রায় কাছাকাছি সফলতা হয়, সুতরাং এটা ভয় পাওয়ার মতো কিছু নাই। আচ্ছা, প্রথমে আমরা ডায়াগনোসিস করার পরে বলি যে কী ধরনের অপারেশন করবো, অপারেশন করতে কতক্ষণ সময় লাগে, এবং সাধারণত অপারেশন করার পরে জ্ঞান ফিরতে কতক্ষণ লাগে, এবং জ্ঞান ফেরার পরবর্তী পর্যায়ে সাধারণত ব্রেন টিউমারগুলি থাকলে অপারেশন করলে আমরা কম করে হলে একদিন আইসিইউতে রাখি, কারণ ব্রেনের রেস্টের দরকার হয় অপারেশন করার পরে। সেই ফ্যাসিলিটি যেখানে আছে বা আমরা যে ফ্যাসিলিটিগুলি ইউজ করি সেগুলি সম্বন্ধে তাদেরকে একটা ধারণা দেই। তারপরে পরবর্তী পর্যায়ে প্রোগ্রেস কী হতে পারে সেটা বলার পরে রোগীরা মোটামুটি আশ্বস্ত হয়, এবং তখন আমরা অপারেশনের জন্য প্রিপারেশন নিয়ে সেই প্রি অপারেটিভ অর্ডার দিয়ে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন করে যখন একজন পেশেন্ট ফিট হয় তখনই আমরা অপারেশনের প্ল্যানিং করি বা করতে চাই। স্যার, বিনাইন টিউমারের ক্ষেত্রে আপনাদের আসলে অ্যাডভাইস কি থাকে বা আপনাদের চিকিৎসার পদক্ষেপগুলো কি থাকে যেগুলো কম ক্ষতিকর? কম ক্ষতিকর যে টিউমারগুলি আমি সব বলি, যে মেনিনজিওমা বলি আমার ব্রেনের টিউমার, মেনিনজিওমা যেগুলি সাধারণত কম ক্ষতিকর টিউমার, সেগুলি কিন্তু আমরা দেখা যায় যে ক্ষেত্র বিশেষে পুরোপুরি বের করা সম্ভব। এবং পুরোপুরি বের করে ফেললে এবং যদি বায়োপসি রিপোর্টে যদি বিনাইন আসে, মানে খারাপ কিছু নাই, ক্যান্সার নাই, তাহলে কিন্তু মানে নর্মাল লাইফ লিড করতে সম্ভব। শুধু এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা চিকিৎসা খুব ভালো চিকিৎসা আছে। মানে টিউমার যেটাই হোক ব্রেনে, সেটা সার্জারির করে সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে কি সেটার ট্রিটমেন্ট করতে হয়, সেটি কি একমাত্র চিকিৎসা? এছাড়াও আরও চিকিৎসা আছে। ধরেন যদি যে বিনাইন টিউমার যদি হয় তাহলে যে বললাম মেনিনজিওমা বা অন্য কোনো টিউমারগুলি, এগুলি সাধারণত অপারেশন করার পরে দেখা যায় যে পেশেন্ট ইমপ্রুভ করলো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কারো একটু দুর্বলতা থাকতে পারে, একটা পাশ দুর্বলতা হতে পারে, অথবা চোখের দৃষ্টি একটু সমস্যা হতে পারে। তখন পরবর্তী পর্যায়ে রিহেবিলিটেশন যে চিকিৎসাগুলি, মানে ব্যায়াম করা এবং অন্যান্য থেরাপি দেওয়া, এগুলি ব্যবস্থা করে দেখা যায় যে আরোগ্য করা সম্ভব। আর যদি মেলিগনেন্টি হয়, মানে খারাপ ধরনের টিউমার যদি হয়, তখন আমরা টিউমারটা যতটুকু সম্ভব সেফলি বের করা সম্ভব সেটা আমরা বের করি। বের করার পরে আমরা বায়োপসিতে পাঠাই, যেটা স্ট্যান্ডার্ড। বায়োপসি করার পরে বোঝা যায় যে কী ধরনের ক্যান্সার, এটা কি গ্রেড 1, 2, 3, 4 না কোন ধরনের। সাধারণত গ্রেড 1 হলে ভালো ধরনের কিছুটা,
2 হলে কিছুটা খারাপ, 3 হলে খারাপ, 4 হলে আরো খারাপ। এটা সারা দুনিয়াতেই যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সেটা আমাদের দেশে আছে। যেমন আমরা অপারেশন করার পরে গ্রেড 1 ধরে পড়লো, তাহলে আমরা অবজার্ভ করি। গ্রেড 2 বা 3 হলে আমরা তখন রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিই। 4 হলেও তাই এগুলি পরবর্তী পর্যায়ে অনকোলজি ডাক্তারের কাছে আমরা রেফার করি, যেটা সারা দুনিয়াতেই করে। স্যার, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, অনেক সময়ই দেখা যায় যে দর্শকদের বা রোগীদের কিন্তু এই জাতীয় প্রশ্ন থাকে যে সাধারণত ব্রেন টিউমারের সার্জারির পরে ফলো আপটা আসলে কতদিন পর্যন্ত চলতে থাকে, বা এই ফলো আপ কি বা ডক্টরের সাথে পরামর্শ বা দেখা হওয়া কি আসলে বাকি জীবন ধরে তাকে চালাতে হবে কিনা, এই জায়গাটি যদি একটু বলতেন। আচ্ছা, এটা হলো যে যদি বিনাইন টিউমার হয় তাহলে তো রেডিওথেরাপি বা কেমোথেরাপির দরকার, তখন ফিজিওথেরাপি মানে ব্যায়াম করে আস্তে আস্তে উন্নতি করা যায় বা অন্য কোনো ওষুধপত্র দেওয়া যায়। এটা ধরেন প্রতি 1 মাস পর পর ফলো আপ করতে হয়। প্রথম 2-3 বছর ফলো আপ করার পরে আমরা প্রতি বছরে একটা করে এমআরআই করে দেখি যে কোনো রিকার হচ্ছে কিনা বা ফেরত আসতেছে কিনা। এটা হলো বিনাইন টিউমার, ভালো ধরনের টিউমার। আর ক্যান্সার যে টিউমার যদি হয়, মেলিগন্যান্ট টিউমার হয়, তাহলে দেখা যায় যে ক্ষেত্র বিশেষে টাইপ অনুযায়ী আমরা পেশেন্টকে অনকোলজি ডাক্তারের কাছে পাঠাই। অনকোলজি ডাক্তার সাহেব মানে বলতে বোঝাই যে আমরা রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি, মুখে খাওয়ার এবং রেডিয়েশন দেওয়ার, এটা 2 ধরনের ডাক্তারের কাছে পাঠাইতে হয়। কারণ কোনো কোনো টিউমার দেখা যায় যে রেডিওথেরাপিও লাগে, আবার সঙ্গে সঙ্গে কেমোথেরাপি লাগে। সাধারণত রেডিওথেরাপি ডাক্তারের কাছে পাঠানোর পরে দেখা যায় যে ওরা একটা এই সাইকেল দেয়, রেডিওথেরাপি সাইকেল বিভিন্ন রকম। এটা 1 মাসও হতে পারে, 1.5 মাসও হতে পারে, 15 দিন হতে, এরকম অ্যাকর্ডিং টু নেচার অফ দ্য টিউমার এটা করা হয়। তো রেডিওথেরাপি দেওয়ার পরে তারপরে সঙ্গে সঙ্গে আবার কেমোথেরাপি চলে, মানে মুখে খাওয়ার ওষুধ। রেডিওথেরাপি একবার দেওয়ার পর সাধারণত আর মানে আর দেওয়া লাগে না, তখন কেমোথেরাপি দিতে হয়। কেমোথেরাপি একটা সাইকেল আছে, সেই সাইকেল অনুযায়ী মানে টিউমারের ভেদ অনুযায়ী সাধারণত এই ধরনের কেমোথেরাপিগুলি হয়। এটা সারা জীবন যে খেতে হবে তা না, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা দেয় এবং ফলো আপে রাখে। তারপর আস্তে আস্তে দেখা যায় ইমপ্রুভমেন্ট হয়। আচ্ছা, এবং আমি যদি একটু লাইফস্টাইলের বিষয়টি জানি, যে যখন সার্জারি হবে একজন ব্রেন টিউমারের রোগীর, সার্জারির পরবর্তী স্বাভাবিক জীবনে এসে আসলে ফিরে যাওয়ার সম্ভাবনা কতটুকু, যদি মোটামুটি ধরেন মডারেট লেভেল পর্যন্ত ব্রেন টিউমারটা হয় সেক্ষেত্রে? হ্যাঁ, যদি দেখা যায় যে বিনাইন টিউমার মানে ক্যান্সার না, এই ধরনের টিউমার হলে সাধারণত দেখা যায় আমরা অপারেশন করার পরে একটা নির্দিষ্ট টাইম থাকে, ধরেন 14-15 দিন পর সেলাই কাটি, 12-13 দিন পরে সেলাই কাটার পরে তারপর আমরা ফলো আপ করি। ফলো আপ করার পরে 1 মাস পরে সাধারণত দেখা যায় যে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে উনি নর্মাল লাইফে লিড করতে ফিরে যেতে পারে। কিছু ওষুধপত্র দেওয়া হয়, সেই ওষুধপত্র খেলে আস্তে আস্তে উনি মোটামুটি আগের জীবনে ফিরে পেতে পারেন। আর মেলিগন্যান্ট টিউমার হলে সাধারণত সময় সাপেক্ষ ব্যাপার। এটা সারা দুনিয়াতে এই প্রোটোকল, মানে রেডিওথেরাপি দিয়ে কেমোথেরাপি দেওয়ার পর ফলো আপ করতে হয়। ফলো আপ করে আস্তে আস্তে ট্রানজিশনাল পিরিয়ডটাতে আস্তে আস্তে নর্মাল, কেউ কেউ দেখা যায় নর্মাল লাইফে লিড করতে পারে, কারো কারো দেখা যায় কিছু সাপোর্ট লাগে। এটা সারা দুনিয়াতে প্রায় একই রকম। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে এই জাতীয় অভিযোগ থাকে যে সার্জারির পরে এক ধরনের ডিসঅ্যারেঞ্জমেন্ট, যেটা মানে বা কথাবার্তায় অসংলগ্নতা বা একটু অস্বাভাবিক চলাফেরা, এই বিষয়টি অনেকে সার্জারির পরে বলেন। তো এটি কি আসলে স্বাভাবিক? হ্যাঁ, এটা স্বাভাবিক হতে পারে, কারণ কোনো কোনো টিউমার, যেমন আমাদের কথা বলার সেন্টারের কাছে যদি টিউমার হয় তাহলে দেখা যায় কথা বলার সেন্টারে একটু সমস্যা হতে পারে। আর কারো কারো দেখা যায় যে আমাদের মোটর এরিয়া, মানে হাত বা পায়ের মুভমেন্ট যে কন্ট্রোল করে যে ব্রেনের সেন্টারগুলো, সেগুলি কাছাকাছি হলে পরবর্তী পর্যায়ে দেখা যায় কিছু উইকনেস থাকতে পারে, অস্বাভাবিক আচরণ করতে পারে। তবে এটা ফর দ্য টাইমিং, এটা খুব যে লং লাস্টিং এফেক্ট তা কিন্তু একটা সময় পরে দেখা যায় যে উনি আস্তে আস্তে নর্মাল লাইফে লিড করতে পারেন। আচ্ছা, আমি একটু শিশুদের নিয়ে মানে জানতে চাই যে শিশুদের ব্রেন টিউমার আপনারা কতখানি পাচ্ছেন বা কোন রেটে পাচ্ছেন, এবং সেক্ষেত্রে তাদের চিকিৎসার সফলতা আসলে কতটুকু? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিশুদের কিন্তু ব্রেন টিউমার হয়, যেমন বড়দেরও হয়, শিশুদের হতে পারে, মানে কোনো এই যে না অ্যাকসেপ্টেবল না যে হয় না, সব বয়সে হতে পারে। শিশুদের টিউমারগুলো সাধারণত কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, যেমন বড়দের যে টিউমারগুলো হয় শিশুদের ক্ষেত্রে কিছু অন্যরকম হয়। সাধারণত শিশুদের টিউমারগুলি হয় হলো মস্তিষ্কের পিছনের দিকে, এবং এগুলি দেখা যায় যে তার মাথা বড় হয় বা চোখে দেখতে অসুবিধা হয়, বমি হয়, হঠাৎ অন্ধ হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলি নিয়ে বেশি শিশুরা আসে। ওই জন্য শিশুদেরকে প্রথম অবস্থায় যদি মাথা ব্যথা, বমি নিয়ে প্রথম প্রেজেন্টেশন হয়, এটা যদি দেখা যায় যে আমি প্রথমেই বলেছিলাম যে যদি দেখা যায় যে 15 দিন বা 10-15 দিন ডাক্তারের কাছে চিকিৎসা করার পর উন্নতি হচ্ছে না, মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, চোখে ঝাপসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই নিউরোসার্জনের কাছে আসতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমি বুঝতে পারি। একটা ছোট বাচ্চা, আমি কিছুদিন আগে অপারেশন করলাম, সে বাচ্চার বয়স হলো 2 বছর 5-7 মাস। সে কুমিল্লার থেকে আমাদের কাছে আসছিল। সে কিন্তু মাথা ব্যথা, বমি নিয়ে ওখানে লোকাল ডাক্তার, এখানেও ডাক্তার, ঢাকার ডাক্তার, অন্য ডিপার্টমেন্ট ডাক্তার দেখানো হচ্ছিল, কিন্তু ওর চোখে ঝাপসা লাগতেছিল এবং সে এক পর্যায়ে ব্লাইন্ড হয়ে গেল, চোখে দেখে না। আমাদের কাছে যখন আসছে তখন একদম অলমোস্ট ব্লাইন্ড। তো ওই জন্য এরপরে আমরা অপারেশন করার পরে দেখলাম যে ধরা পড়লো যে একটা ব্রেন টিউমার, এবং ব্রেন টিউমার চোখের যে নার্ভগুলি আছে সেই নার্ভের সাথে লাগানো ছিল। সে বের করার পরে আল্লাহর রহমতে, এটা সাধারণত খুব রেয়ার, সে কিন্তু চোখে দেখতে পারে।
আচ্ছা, এটা চমৎকার। মিরাকল, কিন্তু সবসময় যে হয় তা না। ওই জন্য আমি বলছিলাম যে কোন সময়ে আমরা অপারেশন করব বা রোগীটা পাবো সেটা ইম্পর্টেন্ট। সেটি অনেক জরুরি সফলতার ট্রিটমেন্টের প্রগনোসিসের ক্ষেত্রে। স্যার, আপনি বলছিলেন শিশুদের ক্ষেত্রে ব্রেন টিউমার হয় এবং এটির আসলে বয়সের ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে ব্রেন টিউমারটা আসলে কার হবে কার হবে না। এই যে আপনি একটা অভিজ্ঞতার কথা বললেন আপনার যে 2 বছর 2.5 বছর বয়সের একটি শিশুর, তো এই শিশুটির ব্রেন টিউমার আছে কিনা সেটি আসলে শিশুটি নিজে কি ওভাবে বুঝতে পারবে, বা জন্মগতভাবে ব্রেন টিউমার হয় যাদের, এই জাতীয় শিশুদের ক্ষেত্রে আসলে একটু প্রাইমারি স্টেজে যাতে বোঝা যায় সেটির জন্য আপনার পরামর্শ কি থাকবে? সেটা হলো যে এই যে বাচ্চাটার কথা বলেন, সে কিন্তু জন্মে থেকে টিউমারটা ছিল, কিন্তু আচ্ছা। প্রকাশ পাইছে পরে এবং খুব র্যাপিডলি তার চোখের জ্যোতি। সাধারণত শিশুদের যখন কথা বলতে পারে না, ওরা তো বোঝাইতে পারে, তখন সাধারণত দেখা যায় যে এই শিশুদের মাথা ব্যথা হয়, মাথা ব্যথার জন্য অস্থির থাকে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আচ্ছা, এবং কোনো খাওয়া দাওয়া নিতে চায় না, খুব রেস্টলেস হয়ে যায়। আচ্ছা। তখন কিন্তু ডাক্তারের কাছে যান ওনারা, বাচ্চা বা মারা যায়। যাওয়ার পর সাধারণত প্রাথমিক অবস্থায় যে চিকিৎসা দেওয়ার পর দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, সে বুঝতে হবে যে এটা বড় ধরনের সমস্যা না। কিন্তু যদি দেখা যায় 2বার ভিজিট করার পর মানে 10 দিনের মধ্যে উন্নতি হলো না, বরং বমি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে সিরিয়াস প্রবলেম। এবং তখন কিন্তু অবশ্যই পরীক্ষা নিয়ে অ্যাটলিস্ট একটা সিটি স্ক্যান করলেও কিন্তু বোঝা যায় যে ব্রেনে কোনো সমস্যা আছে কি নাই। এইভাবে আমরা কিন্তু আর্লি ডায়াগনোসিস করে ডাক্তার শরণাপন্ন হয়ে কিন্তু সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। ওই জন্য বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের জোর দেওয়া উচিত, যেহেতু তার সারা জীবনের বিষয়। এবং যে কোনো রোগীর ক্ষেত্রেই যখন রিকার করে, মানে আবার পুনরায় চলে আসার এই ব্রেন টিউমারটা, তার আসলে সম্ভাবনা কতটুকু? হ্যাঁ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হলো যদি মেলিগন্যান্ট টিউমার হয়, সাধারণত দেখা যায় কোনো মেলিগন্যান্ট টিউমার আবার ব্যাক করে। ওই জন্য আমরা সাধারণত একটা কোর্স অফ ট্রিটমেন্ট, যেমন ধরেন অপারেশন করলাম, রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়ার পরে একটা ফলো আপ থাকে। ফলো আপে সাধারণত দেখা যায় সিটি স্ক্যান অথবা এমআরআই করতে হয়। এমআরআই করলে বোঝা যায় যে ওটা আবার ব্যাক করতেছে কিনা। যদি ব্যাক করা থাকে, চলে আসে, তাহলে ওটার আবার ট্রিটমেন্ট আছে। এটা ট্রিটমেন্ট হলো আবার কেমোথেরাপি দেওয়া যায়, অথবা দেখা যায় যে বেশি বড় যদি হয়ে যায় তাহলে আবার ডিবালিং মানে ছোট করে আবার টিউমারটা ছোট করা যায়, ছোট করে আবার রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া যায়। দেখা যায় যে এইভাবে দিলে আস্তে আস্তে উন্নতি হওয়ার সুযোগ তৈরি মানে হয়। পরবর্তীতে যদি রিকার করে সেক্ষেত্রে কি সার্জারি করাটা তখন তার জন্য ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ অবশ্যই, কিন্তু দেখা যায় যে ছোট রিকার করে তাহলে কিন্তু অপারেশন লাগে না। যদি দেখা যায় যে বড় হয়ে গেছে, অনেক মানে অ্যাগ্রেসিভ টিউমার যেগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। মানে পুরোপুরি সুস্থ হওয়ার পরও তার ফলো আপে সময় মতো আসাটা খুব জরুরি, রাইট। এই রিকার করাটা বা নতুন করে আবার হওয়াটা প্রতিরোধ করার জন্য, রাইট। বা সেটি সময় মতো চিকিৎসাটা যাতে করতে পারে সেটি খুব জরুরি। একটু আমি আবারও একটু লাইফস্টাইলের দিকেই যেতে চাই, যে আসলে লাইফস্টাইল যখন একজন রোগী যিনি ইতিমধ্যেই চিকিৎসা নিয়েছেন বা সার্জারি করেছেন, তার লাইফস্টাইলের জন্য আপনারা তার খাবার দাবার, তার চলাফেরা, তার স্ট্রেস এবং তার মেডিকেশনস ইনটেক সব কিছুর অ্যাডভাইসটা আসলে আপনারা কিভাবে দেন যাতে নিয়মতান্ত্রিক একটা জীবন ব্যবস্থা সে লিড করতে পারে? হ্যাঁ, এটা এক কথা বলতে গেলে ডিসিপ্লিন লাইফ। যেমন যদি কেউ স্মোকিং এর অভ্যাস থাকে, তাহলে ধূমপান বন্ধ করে দিতে হবে। তারপরে ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, চর্বি জাতীয় জিনিসপত্র খাওয়া অ্যাভয়েড করতে হবে। একটু এক্সারসাইজ, হাঁটাহাঁটি করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে। নিয়মিত ঘুম টাইম মতন করা, খাওয়া দাওয়া ঠিক মতন করা। তারপরে এক্সেসিভ অতিরিক্ত রাত না জাগা। তারপরে অন্য কোনো বদঅভ্যাস থাকলে সেগুলি অ্যাভয়েড করা। মানে মোটামুটি বলা যায় যে যদি শান্তিপূর্ণ ডিসিপ্লিন লাইফ লিড করা যায় তাহলে কিন্তু রোগীর জন্য সবসময় ভালো। এটা যে কোনো রোগীর ক্ষেত্রেই, শুধু ব্রেন টিউমার না, যে কোনো। একেবারে শেষ দিকে চলে এসেছি স্যার, কিছু বলার আছে কিনা আমাদের রোগীদের উদ্দেশ্যে? রোগীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যদি কোনো সমস্যা থাকে, যেমন মাথা ব্যথা, বমি অথবা খিঁচুনি, বা এক পাশ অবশ হয়ে গেছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম যদি কোনো সিমটম নিয়ে থাকে বা কেউ প্রেজেন্ট করে, তাহলে প্রাথমিক অবস্থায় যে ডাক্তার সাহেবের কাছে গেলে ওনার কাছে অবশ্যই যাবেন, যে দেখেন যে চিকিৎসা নেওয়ার পরে উন্নতি হচ্ছে কিনা। যদি দেখা যায় একটা নির্দিষ্ট সমস্যা, সে 7 দিন বা 5 দিন 7 দিনের মধ্যে উন্নতি হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এটা সিরিয়াস বা কোনো সমস্যা আছে। বিশেষ করে বাচ্চাদের যদি ঘন ঘন বমি হতে থাকে, মাথা ব্যথা হয়, খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যায় বা চোখের দৃষ্টি কমতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই যত শীঘ্রই সম্ভব এই বিশেষজ্ঞ চিকিৎসা শরণাপন্ন হতে। এমন করে দেরি করলে হয় কি, আমরা হয়তো রোগীটা পেলাম কিন্তু সময় মতো পেলাম না, যার জন্য উপযুক্ত চিকিৎসা করার পরেও কিন্তু উন্নতি হলো না। এটা আমরা চাই না। আমরা চাই যে সুস্থ হোক এবং স্বাভাবিক জীবনে ফেরো, এটাই আমার উদ্দেশ্য। এবং রোগী সময় মতো পেলে সর্বোচ্চ চিকিৎসা বা বিশ্বমানের চিকিৎসা পদ্ধতির যা যা প্রয়োজন সবই আমাদের দেশে করছেন। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং অবশ্যই মাই টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।